Dulce bellum in expertise. War is sweet to those who haven't experienced it yet. প্রাচীন ল্যাটিন একটা প্রবাদ, যুগে যুগে প্রাসঙ্গিক ছিল, এই সময়ও অনেক বেশি প্রাসঙ্গিক। আর অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট বইটার প্রতিটা পাতায় পাতায় যেন ধ্বনিত হয়েছে এই প্রবাদটি। এরিক মারিয়া রেমার্ক রচিত এই বইটাকে অনেকেই বলে থাকেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিরোধী উপন্যাস। 1929 সালে বইটা লেখা হয়েছিল, কিন্তু বর্তমান সময়েও বইটা যথেষ্ট প্রাসঙ্গিক। এরিক মারিয়া রেমার্ক তিনি নিজে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীতে কর্মরত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের ট্রেঞ্চের যে ভয়াবহতা, সহিংসতা, এই জিনিসগুলা একদম ফার্স্ট হ্যান্ড তিনি প্রত্যক্ষ করেছিলেন। মানুষ স্বভাবগতভাবেই সহিংস একটা প্রাণী। কাবিল যখন হাবিলের মাথায় পাথর দিয়ে বাড়ি মারছে, সেই সময় থেকে মানুষ সহিংসতার দিকে যে যাত্রা শুরু করলো, সেই যাত্রা যুগ যুগ ধরেই চলতেছে। আদিম যুগ, মধ্যযুগ পেরিয়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে পা দিল মানুষ। মানুষের শিল্পের শক্তি, বিজ্ঞানের শক্তিতে মানুষ যখন বলিয়ান হলো, সেই সময়টাতে তার ধ্বংস করার ক্ষমতাটাও অনেকাংশে বেড়ে গেল। আর মানুষ তার ইন্ডাস্ট্রিয়াল মাইট পুরাটাই ব্যবহার করা শুরু করলো অন্যকে হত্যা করার জন্য, নিজের আধিপত্য বিস্তার করার জন্য। আর এটার সর্বপ্রথম বৃহৎ স্কেলে প্রকাশটা দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময়। সেই সময়টাতে টক্সিক গ্যাস, ট্যাঙ্কস, মেশিন গান, সর্বপ্রকার ইন্ডাস্ট্রিয়াল অত্যাধুনিক টেকনোলজি নিয়ে মানুষ একে অপরের বিরুদ্ধে হানাহানিতে লিপ্ত হয়ে গেল। আদিম যুগ কিংবা মধ্যযুগের যুদ্ধগুলোর দিকে যদি আমরা তাকাই, দেখতে পাই যে সেই ক্ষেত্রে হয়তো এক পাশে 5,000 বা 10,000 মানুষ, হ্যাঁ, আরেকদিকের কিছু লোকের সাথে হয়তো যুদ্ধ করতেছে, কিন্তু হতাহত অনেকে হয়েছে, হয়তো শত, হাজার, 10,000 মানুষ মারা গিয়েছে। অনেক বড় যুদ্ধের ক্ষেত্রে হয়তো লাখের কোটাও সেটা পৌঁছে গিয়েছে, কিন্তু মিলিয়নস এত বড় নাম্বারে কিন্তু কখনো পৌঁছায়নি। প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখতে পাই যে লাশের সংখ্যা সেটা একদম যেন ক্ষয়ক্ষতি, সহিংসতা যেন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চলে গেছে। ইন্ডাস্ট্রিতে যেভাবে প্রোডাক্ট উৎপন্ন হয়, সেভাবেই যেন লাশ উৎপাদন হয়েই চলছে। মিলিয়ন্স অফ মিলিয়ন্স, কোটি কোটি মানুষ সমানে মরেই যাচ্ছে। মানবতা বিপন্ন তো পরের হিসাব, মানবতাকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। বইটার যদি কাহিনী সংক্ষেপের দিকে আমরা আসি, এই বইটার মেইন প্রোটাগনিস্ট হচ্ছে পল বমার। তিনি জার্মানির 19 বছর বয়সী একজন স্কুল ছাত্র। স্কুলে তাদের কান্টোরেক নামক একজন টিচার ছিলেন। তিনি আবার উগ্র জাতীয়তাবাদী। তিনি তার ছাত্রদেরকে যুদ্ধে অংশগ্রহণের জন্য অনেক বেশি প্ররোচিত করতেন ও তার কাছ থেকে পিতৃভূমিকে রক্ষার সেসব বয়ান, জাতীয়তাবাদের বাণী শুনে পল এবং তার বন্ধুরা যুদ্ধে যোগদানের ব্যাপারে উৎসাহিত হয়। তারা অনেক উৎসাহ নিয়ে যুদ্ধে যোগদান করে, কিন্তু যখন তারা ট্রেঞ্চে এসে পৌঁছায়, যুদ্ধ যখন চোখের সামনে দেখে, শেল উড়ে উড়ে এসে পড়তেছে, গ্যাস অ্যাটাকস, হ্যাঁ, মেশিন গানের গুলি, নিজের সতীর্থ আমার কমরেডরা যখন গুলি খেয়ে মরে পড়ে যাচ্ছে, শেলের আঘাতে তাদের শরীর একদম ট্রেঞ্চের ভিতর লেপ্টে যাচ্ছে, লাশের চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা মানে বুঝতে শিখে যে যুদ্ধ আসলে সহজ জিনিস না। হয়তো যুদ্ধে যারা উৎসাহিত করেন, কান্তরেকের মতো মানুষ, সেটা যুগে যুগে ছিল, বর্তমান সময়েও আছে। তারা অনেক মোটিভেশনাল স্পিচ দেন, মানুষকে যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, কিন্তু যারা যুদ্ধ করে সোলজাররা, তারাই কিন্তু যুদ্ধের ভয়াবহতা অনেক ভালো মাত্রায় টের পান। তারা বুঝেন যে আসলে যুদ্ধ কত বড় একটা অভিশাপ। বইতে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আমরা দেখতে পাই। পল যখন ছুটিতে তার বাড়িতে আসে, ওই সময়টাতে সে যখন একটা পাবে যায়, তখন গ্রামের যারা সাধারণ মানুষ আছে তাকে একজন সৈনিক হিসাবে, গাজী হিসাবে তাকে অনেক সম্মান করে, ফ্রি খাবার দাবার, বিয়ার এসব অফার করে। কিন্তু সাধারণ মানুষের এক্সপেকটেশনটা হচ্ছে যে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, শত্রুদের ধ্বংস করে দাও, ওদের সবকিছু দখল করে নাও। তারা আসলে অনেক বেশি মাত্রায় ফ্যান্টাসিতে ভুগে। কিন্তু যারা ফ্রন্টে আছে তারা জানে যে প্রতি মিটার এলাকা দখল করার জন্য তাদের কতটুকু কষ্ট করতে হচ্ছে। তাদের রসদ নেই, অস্ত্র, গোলা বারুদ এসবের সংকট, এবং সবকিছু মিলিয়ে তাদের খুব শোচনীয় একটা অবস্থার মধ্যে দিয়ে যাওয়া লাগে। আর একটা ঘটনা সব পাঠকদেরই মন ছুঁয়ে যায়, সেটা হচ্ছে পলের বন্ধুর মায়ের সাথে তার যখন দেখা হয়। তো মহিলা জানতে চান যে
যে আমার ছেলেটার কি হয়েছে, আমার ছেলেটা কিভাবে মারা গেল। সে মারা গিয়েছে অত্যন্ত নৃশংসভাবে। পল সেই জিনিসটা বলার মতো আসলে শক্তি খুঁজে পায় না। সে তখন বলে যে আপনার ছেলে আমার সাথেই ছিল, তো তার মৃত্যুটা খুব সুন্দরভাবে হয়েছে, একটা বুলেট এসে তার হৃদয় ভেদ করে চলে গিয়েছে। সত্যিকারে যে ভয়াবহ নির্মম যে ডিটেলস আছে সেই জিনিসগুলা দেওয়ার মতো সাহস তার হয়ে ওঠে না। পলের একজন সতীর্থের পা উড়ে যায়, তো তার জুতোগুলো তার কোনো কাজে লাগবে না। সেই জুতো নিয়ে বাকি কমরেডদের ভিতরে কাড়াকাড়ি একটা অবস্থা তৈরি হয়। রিসোর্স খুবই অল্প। যখন এই ধরনের সংকটের ভিতর মানুষ থাকে, তখন মানবতার চেয়েও তার কাছে রিসোর্সের প্রয়োজনীয়তাটা অনেক বেশি মাত্রায় প্রকট হয়ে ওঠে। মানে এই ধরনের কঠিন পরিস্থিতির ভিতরেই কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধটা সংগঠিত হয়েছে, কিংবা যে কোনো যুদ্ধই এই ধরনের মানবেতর পরিস্থিতির ভিতর দিয়ে হয়ে থাকে। আবার তাদের একটা কবরস্থানে ফাইট সিনের দৃশ্য আছে, সেখানে দেখা যায় যে মানে শেলের আঘাতে কবর থেকে মরা লাশগুলো উড়ে উড়ে এদিক সেদিক পড়ছে। বইটার সেন্ট্রাল থিম নিয়ে কয়েকটা কথা বলি। ফার্স্ট অফ অল, যুদ্ধের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। প্রথম বিশ্বযুদ্ধের পর, আহ, প্রথম বিশ্বযুদ্ধ না, প্রথম ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়ার কিন্তু বলা হয় যে আমেরিকান সিভিল ওয়ার। ওই সময়টা থেকেই কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যুদ্ধের ভিতর আসা শুরু হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে আমরা একটা গ্র্যান্ড একটা স্কেল দেখি, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে এই স্কেল সবকিছু ছাড়িয়ে গেছে। বর্তমান মডার্ন ওয়ারফেয়ার গুলোর দিকেও যদি আমরা তাকাই, এখন কিন্তু যুদ্ধ যতটা না মানবিক যুদ্ধ হয়, যুদ্ধ হয় ইন্ডাস্ট্রি ভার্সেস ইন্ডাস্ট্রি। যে রাষ্ট্রের ইন্ডাস্ট্রিয়াল মাইটস বেশি থাকে, যারা রিসোর্সকে কন্ট্রোল করতে পারে, তারাই দেখা যায় আধিপত্য প্রতিষ্ঠা করে। আর মানুষ এখানে জাস্ট দাবার গুটি ছাড়া কিছুই না। অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি হয়, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ধ্বংস হয়, এমনকি পারমাণবিক বোমা বা অত্যাধুনিক মরণাস্ত্র সেটা মানুষের অস্তিত্বকেও সংকটের মুখে ফেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পয়েন্ট নাম্বার 2, লস্ট জেনারেশন। প্রথম বিশ্বযুদ্ধ করতে গিয়ে একটা জেনারেশন পুরোপুরি হারিয়ে গিয়েছে। অসংখ্য মানুষ মারা যায়, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে, আর যারা মরেনি কিংবা পঙ্গু হয়নি তাদের জীবন থেকে হারিয়ে গেছে তাদের শৈশব, কৈশোর কিংবা যৌবন। আর 3 নাম্বার একটা পয়েন্ট, সেটা কিছুটা পজিটিভ বলা যায়। এত ক্ষয়ক্ষতি, এত ধ্বংসের ভিতরেও যারা যুদ্ধ করতেছে তাদের ভিতর একটা খুব দৃঢ় বন্ডিং তৈরি হয়ে যায়। একসাথে থাকতেছি আমরা, একসাথে আমরা সাফার করতেছি, তো এটার মাঝে তাদের মাঝে একটা খুব দৃঢ় কমরেডশিপ তৈরি হয়। এটাই এই উপন্যাসটার একমাত্র পজিটিভ টেক বলা যেতে পারে। উপন্যাসটার এন্ডিং এর ব্যাপারে কিছু বলি, আমি জিনিসটা স্পয়েল করতে চাচ্ছি না, কিন্তু অসাধারণ একটা এন্ডিং। এই এন্ডিংটা পড়ে মানে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকা লাগে। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট বইটা প্রথম আমি পড়েছিলাম ছোট থাকতে। সেবার যে বাংলা অনুবাদ সে বইটা অনেকেই হয়তো পড়েছেন। সেবা প্রকাশনীর বই পড়ে আমাদের অনেকেরই বই পড়ার যাত্রা শুরু। তো কিছুদিন আগে আমি একই শিরোনামে একটা নাটক দেখেছিলাম। এই কাহিনীর উপর ভিত্তি করে একটা মঞ্চ নাটক হয়েছে। তো সেটা দেখার পর আমি আবার ইংলিশ যে ভার্সনটা আছে, ইংলিশ বইটা আমি আবার পড়েছি। তো পড়ার পরে ছোট থাকতে কিন্তু আবেগ এত বেশি আমাকে বইটা টাচ করে যায়নি গল্পটা। তো আবার নতুন করে পড়ার পর আমি যথেষ্ট আবেগে উদ্বেলিত হয়ে গিয়েছি, এবং যুদ্ধের প্রতি আমার নিজের মন থেকেই এক প্রকার ঘৃণা উদ্গারিত হতে শুরু করে। রিডিং এক্সপিরিয়েন্স নিয়ে একটা কথা বলি। বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে আপনি হয়তো একটা ডকুমেন্টারি দেখছেন, আপনার চোখের সামনেই ঘটনাগুলো সব ঘটে যাচ্ছে। নট লাইক এ নোভেল, বাট ইটস মোর লাইক এ ডকুমেন্টারি। একটা বইয়ের লেখক যখন নিজের মানে এক্সপিরিয়েন্সটাকে একদম মানে খুব ডিপলি ফিল করে তার লেখার ভিতর নিয়ে আসেন, তখনই সাধারণত এই ধরনের আবেগ, পাঠকের এই ধরনের আবেগ সঞ্চার হতে পারে। তো এরিক মারিয়া রেমার্ক উনি অনেক সাফার করেছেন যুদ্ধকালীন সময়। তো তার লাইফের যে সাফারিং গুলো আছে বা যুদ্ধের যে অভিজ্ঞতাগুলো উনি ফেস করেছেন, এগুলাই কলমের কালিতে ফুটে উঠেছে বইটার ভেতরে। তো 1929 সালে একটা লেখা একটা উপন্যাস এখনো যথেষ্ট প্রাসঙ্গিক, এবং আমার কাছে মনে হয় মানুষ, মানব জাতির অস্তিত্ব যতদিন থাকবে, যুদ্ধ ততদিন থাকবে, আর ততদিনই এই বইটা অনেক প্রাসঙ্গিক থাকবে। আপনারা যারা বইটা এখনো পড়েননি, আই হাইলি রেকমেন্ড, স্ট্রংলি রেকমেন্ড যে বইটা পড়ে ফেলুন। আশা করি রিভিউটা সবার ভালো লেগেছে। আর এই ধরনের কন্টেন্টস যদি আরো পেতে চান, তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।